প্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুল এই অনুষ্ঠানে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। তোমাদের দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 15-এর একটা চমৎকার উপপাদ্য হলো পিথাগোরাসের উপপাদ্য। সেই উপপাদ্যটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই আজকের যে পাঠ, এই পাঠ শেষে তোমরা ক্ষেত্রফল সম্পর্কিত যে উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্যটি যাচাই ও প্রমাণ করতে পারবে এবং আরও তোমরা এর সাথে যে এই উপপাদ্যটির বিভিন্ন ক্ষেত্রে যে প্রয়োগ, সেই ক্ষেত্রেও দক্ষতা অর্জন করবে। তো দেখো যে পিথাগোরাস যে কথাটা বলছে, তোমরা অনেকেই অনেক কষ্ট করে হয়তো মুখস্থ করে ফেলছো, আবার হয়তো কেউ কেউ বুঝে সুন্দরভাবে এটাকে উপস্থাপন করতে পারো। তো আমি তোমাদের বলতে চাই যে পিথাগোরাসের যে উপপাদ্যটা, আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, তাহলে সেই ত্রিভুজটায় যেই কোণটা সমকোণ, সেই কোণের বিপরীতে যে বাহুটা থাকে, তাইলে আমি যদি এই ত্রিভুজটাকে ত্রিভুজ এ বি সি বলি, তাহলে এ বি সি এর বিপরীতে বাহু হলো এসি, তাহলে এসি হলো তার অতিভুজ। তো পিথাগোরাস বলেছে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে দেখো এখানে অতিভুজ হলো এসি আর দুইটা বাহু হলো এবি এবং বিসি। তো আমরা যদি এবি দ্বারা একটা বর্গক্ষেত্র বানাই, তাহলে এইটার এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্থ হলো যে এমন একটা বর্গক্ষেত্র যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্যই হলো এবি। দেখো এইটাও এবি, এইটাও এবি, তাইলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি এবি ইন্টু এবি, অর্থাৎ এবি স্কোয়ার। বিসি দ্বারা যদি একটা বর্গক্ষেত্র বানাই, তাহলে তার ক্ষেত্রফল হবে কি, এটা হলো ধরি আমরা বিসি, তাহলে এইদিকে বিসি পরিমাণ নেব, এইদিকেও বিসি পরিমাণ নেব, তাহলে এইটা হলো বিসি, তাহলে এইটা হলো বি, এইটা হলো সি। তাহলে এর ক্ষেত্রফল কি বিসি ইন্টু বিসি মানে বিসি স্কোয়ার। আর এখানে অতিভুজ দ্বারা যদি বর্গক্ষেত্র বানাই, তাহলে অতিভুজটা যেহেতু বড় একটু, তাহলে ক্ষেত্রফলটা বড় হবে, কিন্তু বাহুর যে পরিমাপ সকল দিকেই এসি পরিমাণ। এটা হলো এসি, এটা হলো সি, তাহলে এখানে ক্ষেত্রফল কি এসি ইন্টু এসি, যার কারণে হলো এসি স্কোয়ার। তাহলে দেখো আমরা এখানে তিনটা ক্ষেত্রফল পেয়েছি। এই তিনটা ক্ষেত্রফলের এইটা হলো এই এসি বাহুর সাথে সম্পর্কিত, এটা হলো এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এইটা হলো আমাদের বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো এইটা, আর এটা হলো এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এই দুইটার যে সমষ্টি, এই যে অতিভুজ দ্বারা অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। অর্থাৎ এইটা যদি হয় 3 বাহুর দৈর্ঘ্য, তাহলে এইটাও 3, ক্ষেত্রফল হলো 9 বর্গ একক, এটার ক্ষেত্রফল হলো 9। এইটা যদি তোমার 4 হয়, তাহলে এইটাও 4, তাহলে ক্ষেত্রফল হবে কি 16, অর্থাৎ 16 বর্গ একক। 9 এবং 16 মিলে হলো কত 25, তাহলে এইটার বাহুর দৈর্ঘ্য হবে 5, এইটাও হবে 5, অর্থাৎ ক্ষেত্রফল হবে 25 বর্গ একক। এই কথাটাকেই আমরা এইভাবে উপস্থাপন করি যে কোনো ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে আমাদের এই কোণটা মোটামুটি সমকোণ বোঝা যাচ্ছে, তাহলে এইটা হলো সমকোণ, তাহলে এইটা হলো অতিভুজ। তো আমাদের তোমাদের বইয়ে এ বিকে ধরেছে অতিভুজ, এ বি সি, সি হলো সমকোণ। তাইলে আমরা মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার এ বি হলো অতিভুজ। এখন আমরা প্রত্যেকটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র আঁকবো। তাইলে এ বিকে বাহু, বর্গক্ষেত্রের বাহু ধরে এইটার উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, যে বর্গক্ষেত্রটার নাম দিলাম আমরা, তাহলে এ বি গেল না, এটা হলো সিডি, এটার নাম দিলাম আমরা সি।
এ বি, তাহলে তোমাদের বইয়ের নাম দিয়েছে এটা ডিই, তাহলে আমরা সেই অনুযায়ী এটার নাম দিই ডিই। অর্থাৎ তুমি করার সময় যে কোনো নাম দিয়েই করতে পারবা, এখন তোমার বোঝার সুবিধার জন্য আমি বইয়ের সাথে নামটা মিলিয়ে দিছি। তাইলে এ ডিই একটা বর্গক্ষেত্র আঁকলাম, যেখানে এ বি, তাহলে এইটার বাহু, এই বাহু হলো কি, এই বাহু আর এই বাহু কিন্তু সমান, এবং এই প্রত্যেকটা বাহুই হলো এখানে সমান কিন্তু। ঠিক একইভাবে আমরা বিসি বাহুর উপরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে বিসি বাহুর এই বাহুটাকে বাড়িয়ে দেব আমরা, এখানে এইটা, আর একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের নাম দিলাম আমরা বিসিএইচকে, বিসিএইচকে। আর এইটাকে যদি আমরা বাড়িয়ে দিই এইদিকে, কতটুকু পরিমাণ বাড়াবো, এই এসি পরিমাণ, তাইলে এইখানে যে বর্গক্ষেত্রটা পাওয়া যাবে এটা হলো জি এফ। তাহলে আমরা এই এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র পেলাম এসি জিএফ, আর এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হলো এ বি ইডি, আর বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র বি কে এইচ সি। তো আমরা এখন বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি এর কোণ সি সমান এক সমকোণ প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। অঙ্কন এ বি, বিসি ও এসি বাহুর উপর যথাক্রমে এ ডি ইবি, বিসি এসকে এবং এসিজিএফ বর্গক্ষেত্র অঙ্কন করি। এরপরে দেখো আমাদের অঙ্কনের সুবিধাতে আরও কিছু কাজ করতে হবে, সেটা হলো যে সি বিন্দু দিয়ে এবি, এডি ও বা বি যে কোনো একটা বললেই হবে আমাদের, এডি বা বির সমান্তরাল করে একটা রেখা টানবো, যে রেখাটার নাম দিব আমরা সিএল। এই সিএল রেখাটা এই এবিকে এম বিন্দুতে ছেদ করলো, তাইলে সি বিন্দু দিয়ে এডি বা বিই এর সমান্তরাল রেখাংশ সিএল আঁকি, যা এবিকে এম বিন্দুতে ছেদ করে। এরপরে আমাদের একটা কাজ হলো যে এই সি এবং ডি এই দুইটা বিন্দু যোগ করে দিতে হবে, সিডি, আর এদিকে হলো বি আর এফ এই দুইটা বিন্দু। তাইলে আমরা এটা উল্লেখ করে দিব অঙ্কনে যে সি কমা ডি এবং বি কমা এফ যোগ করি। তাহলে প্রমাণ দেখো, ত্রিভুজ এ বি এফ ও ত্রিভুজ এডিসি, সবাই পেয়েছো আশা করি চিত্রে, এডিসি এবং এবিএফ এর মধ্যে
এডি রেখা, এটা হলো এবি রেখা, এটা হলো এএফ রেখা। তাহলে এ এফ, এটা হলো ডি, এটা হলো বি, আর এইখানে এটা হলো আমাদের সি। তাহলে এই ত্রিভুজটা হলো এডিসি। এরপরে বিসি যোগ করে দেই। তাহলে দেখো ওই যে এইখানের এই ত্রিভুজ দুইটা এডিসি এবং এবিএফ, এই এই দুইটাকে আমরা একটু আলাদা করে দেখার চেষ্টা করলাম। দেখো এর মধ্যে এই এবি এএফ, এফ হলো এই এ বিএফ ত্রিভুজের বাহু। এফ সমান লেখা যায় এসি। এসি হইল আবার ওই ত্রিভুজের বাহু, এইটা, এই যে এই বাহুটা, এই বাহু আর এই বাহু সমান। একটু চিন্তা করো তো কেন সমান হলো? মূল অংশের দিকে দেখাও, দেখো মূল অংশ এটা হলো একটা বর্গক্ষেত্র, তাহলে বর্গের সকল বাহুই সমান, তাহলে বর্গের বাহু, এই জন্য এটা সমান, বর্গের বাহু। আচ্ছা, এরপরে দেখো আবার আমরা লিখতে পারি এবি সমান সমান এডি। এটা কেন লেখা যায় এবি এবং এডি সমান? দেখো এই এবি হলো এই বাহুটা, আর এইটা হলো এডি বাহু। এই চিত্রে দেখাও এবি আর এডি এই একই বর্গের বাহু, তো একই বর্গের বাহু হলে সেক্ষেত্রে কি হবে? এটাও সমান হবে, অর্থাৎ একই বর্গের বাহু। তোমরা আচ্ছা, এরপরে দেখো আমাদের এই যে অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ এই কোণ এবং এই দুইটা কোণ যদি আমরা সমান দেখাতে পারি, তাহলে যে ত্রিভুজের সর্বসমতা অনুযায়ী এই ত্রিভুজ দুইটাকে সর্বসম দেখানো যাবে। আমাদের মূল টার্গেট ওইটাই যে আমরা সর্বসম দেখাবো। তো এই কাজটা করার জন্য আমরা এখানে একটু কাজ করতে পারি, যে দেখো যে আমরা এই চিত্রটা, যেহেতু কোণ, এই কোণটা হলো এফ এ সি, তাহলে আমরা লিখতে পারি এফ এ সি সমান কোণ, এই কোণটা হলো আমাদের বিএডি। বিএডি কেন এটা সমান হলো? দুইটা কোণই হলো 90 ডিগ্রি। তাহলে আমরা এই ছোটো হয়ে দেখাই, তাহলে এখানে দুইটা কোণই সমকোণ, যেহেতু আমরা বর্গ আঁকছিলাম, সমকোণ। এখন এইখানে যদি আবার বা এফ এ সি, এইটার সাথে আমরা এই মাঝখানের যে কোণটা আছে এই কোণটাকে যোগ করে দেবো। এই কোণটা হলো বিএসি। বিএসি, তাই লেফট সাইডে আমরা বিএসি যোগ করেছি, রাইট সাইডে বিএডি আছে, এই বিএডি এর সাথেও বিএসি যোগ করে দেই। তাহলে আমরা এখানে এই দুইটা কোণ যোগ করে দিলাম, কোণ বিএসি যোগ করে। দেখো তাহলে আমরা কোণ বিএসি একটা ইকুয়েশনের মতো চিন্তা করলে দুই পাশে আমরা বিএসি এটাকে যোগ করে দিতে পারি, অর্থাৎ আমরা একই কোণ উভয় দিকে যোগ করা সম্ভব। এরপরে দেখো বা এই বিএসি এবং বিএসি, এইটা ধরো আমাদের ডি, তাহলে এখানে দেখো যে এফ এ সি আর বিএসি মিলে কি হয়? বিএএফ, যে কোণটা আমাদের দরকার বিএএফ। আর এখানে ডিএবি প্লাস বিএসি বা বিএডি প্লাস বিএসি মিলে লেখা যায় ডিএসি বা সিএডি। তাহলে এটা আমরা সিএডি লিখি। তাহলে এই দুইটা কোণ পরস্পর সমান হয়। এই দুইটা কোণই কিন্তু আমাদের এই ত্রিভুজ দুইটার মধ্যে যে দুই বাহুগুলোকে আমরা সমান দেখাইছি তাদের অন্তর্ভুক্ত কোণ। সুতরাং অন্তর্ভুক্ত কোণ বিএএফ সমান অন্তর্ভুক্ত কোণ সিএডি। তাইলে আমরা কি লিখতে পারি এই শর্ত থেকে? যেটা অবশ্যই কিন্তু আমাদের দেখাতে হবে, না দেখে লিখতে পারবো না আমরা, এটা হলো সি। তাইলে সুতরাং ত্রিভুজ এবিএফ
চিত্রে দেখো ABF সর্বসম ত্রিভুজ কি আসবে এটা ADC। তাহলে আমাদের যে প্রথম ধাপ এইটা প্রমাণ করতে গেলে আমাদের যে ফার্স্ট স্টেজ, সেই প্রমাণের ফার্স্ট স্টেজ হলো আমাদের এই যে দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজকে আমাদের অর্থাৎ ADC আর হলো ABF, এই দুইটা ত্রিভুজকে আমাদের সর্বসম দেখাতে হবে। তো আমরা এখানে এই সর্বসম দেখিয়ে ফেললাম। এরপরে আসো যে আমাদের পরবর্তী কাজ হলো আমরা ত্রিভুজ ADC এবং ADLM এর দেখো ভূমি কিন্তু এক, এই যে ভূমি, এই ভূমিটা হলো একই ভূমি। তো ভূমি এক হলে যদি একটা ত্রিভুজ এবং একটা আয়তক্ষেত্রের ভূমি এক হয় বা সামান্তরিক ক্ষেত্রের ভূমি এক হয়, সেক্ষেত্রে আমরা সম্পর্ক জানি। তো যেহেতু এখানে আমাদের ADLM এটা যেহেতু আমরা সমান্তরাল করে আঁকছিলাম, তাহলে এটা একটা আয়তক্ষেত্র আর এটা একটা ত্রিভুজ ক্ষেত্র, এরা একই ভূমি এবং একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত। তা আমরা এখানে যেটা পেয়েছি যে ত্রিভুজ ABF এবং ADC সর্বসম, 1 নং ধাপে আমরা পেয়েছিলাম যে ত্রিভুজ ADC আর হলো ABF। তাহলে আমি ABF ADC এই দুইটাকে সর্বসম পেয়েছিলাম। তাহলে ABF এই দুইটা ত্রিভুজ আমরা সর্বসম পেয়েছি। তাহলে এটা হলো 1 নং ধাপে। এরপরে দেখো আমাদের যে কাজ করতে হবে সেটা হলো যে এইখানে দেখো ADC একটা আয়তক্ষেত্র, ADLM এটা একটা আয়তক্ষেত্র। তাহলে আমরা যদি আয়তক্ষেত্রটা এখানে অঙ্কন করি, সেই আয়তক্ষেত্রটা হলো আমি প্রত্যেকটা অংশ তোমাদের আলাদা আলাদা করে চিত্রটাকে আলাদা করে বোঝাবার চেষ্টা করতেছি যাতে তোমরা বুঝতে পারো। তাহলে এখানে হলো ADLM এটা একটা আয়তক্ষেত্র, আর এই আয়তক্ষেত্রেরই একটা বাহু, এইটাকে যদি আমরা একটু সামনে আগিয়ে দেই তাহলে এটা C পর্যন্ত গিয়েছে, এটা হলো C, আর এইটা হলো ADC একটা ত্রিভুজ। তো মজার ব্যাপার হলো দেখো, তুমি যদি এইভাবে চিন্তা করো তাহলে এইটা একটা আয়তক্ষেত্রের ভূমি বিবেচনা করা যায়, আবার ত্রিভুজ ক্ষেত্রেরও ভূমি বিবেচনা করা যায়। তাহলে এই যে ত্রিভুজ ADC এর ভূমি আমরা AD-কে বিবেচনা করলাম, আর আয়ত ADLM এর ভূমিও AD-কে বিবেচনা করলাম, দুইটার ভূমি একই। তাইলে আমরা এই কথাটা লিখি, যতটুকু বুঝলাম যে ত্রিভুজ ADC ও আয়ত ADLM এর উভয়ের ভূমি AD এবং এরা AD ও CL সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত। তাহলে এই দুইটা একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত এবং উভয়ের ভূমি একই। তাহলে আমরা জানি যে যখন কোনো একটা আয়তক্ষেত্র একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থান করে এবং এদের ভূমি একই হয়, তখন সেই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেকের সমান। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং ত্রিভুজ ক্ষেত্র, এই ত্রিভুজ ক্ষেত্রের নাম হলো ADC, ADC সমান সমান হাফ অফ আয়তক্ষেত্র ADLM, ADLM। তাহলে দেখো এই যে আয়তক্ষেত্র ADLM এর সমান হলো আমাদের অর্ধেকের সমান হলো ত্রিভুজ ক্ষেত্র ADC। এরপরে দেখো যে এই পাশে এইটা একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের নাম হলো আমাদের কি ACGF। তাহলে আবার
বর্গক্ষেত্র ACGF ও ত্রিভুজ ক্ষেত্র ABF এর একই ভূমি হলো AF। এখন এই চিত্রটাকেও যদি আমরা, এবং এরা একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত, এরা একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত। তাহলে এই চিত্রটাকে যদি আমরা একটু আলাদা করি তাহলে কি লেখা যায় দেখো, যে এইটা হলো বর্গক্ষেত্র ACGF। তাহলে ACGF হলো বর্গক্ষেত্র, আর হলো যে আমাদের যে ত্রিভুজটা এটা হলো বি পর্যন্ত, এখান থেকে এটা হলো ABF, এটা হলো ত্রিভুজ। তাহলে দেখো এই দুইটারই ভূমি কিন্তু AF। তাহলে AF ভূমি, এরা একই সমান্তরাল রেখাযুগল হইল এই AF, এবং এই রেখাটাকে যদি আমরা এই পর্যন্ত বাড়িয়ে দেই তাহলে BG, এই দুইটা রেখা হলো সমান্তরাল। তাহলে এরা একই ভূমি এবং একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত। সুতরাং কি লেখা যায়, যে ত্রিভুজ ক্ষেত্র ABF ইকুয়ালস টু হাফ অফ বর্গক্ষেত্র ACGF। এখন দেখো আমরা কি পেয়েছিলাম, যে ত্রিভুজ ক্ষেত্র ADC সমান হলো ত্রিভুজ ক্ষেত্র ABC। তাইলে আমরা এই ত্রিভুজ ক্ষেত্র ABF এর পরিবর্তে, এই যে ABF এর পরিবর্তে ত্রিভুজ ক্ষেত্র ADC লিখে দিতে পারি। তাহলে বা ত্রিভুজ ক্ষেত্র ADC ইকুয়ালস টু হাফ অফ বর্গক্ষেত্র কি পাওয়া যায়, ACGF। তাইলে আমরা এইটাকে ধরি, এটাকে একটা ইকুয়েশন ধরি 2, এটাকে ধরি 3। তাহলে দেখো এই 2 এবং 3, এটা হলো আয়তক্ষেত্র ADLM, যেটা হলো ত্রিভুজ ক্ষেত্র ADC এর সমান। আবার বর্গক্ষেত্র ACGF, এটাও যেটা হলো তোমার ত্রিভুজ ক্ষেত্র ADC এর সমান। তাহলে এই ত্রিভুজ ক্ষেত্র ADC এর সমান হয়, এই দুইটাকে আমরা সমান লিখতে পারি। 2 ও 3 হতে পাই হাফ অফ আয়তক্ষেত্র ADLM, বা এটাকে বর্গক্ষেত্রটাকে যদি আগে লিখি আমরা, তাহলে বর্গক্ষেত্র ACGF সমান সমান হাফ অফ আয়তক্ষেত্র কি, এটা আসে আমাদের আয়তক্ষেত্রের নাম হলো ADLM। তাহলে এইটা পেয়েছি আমরা, তাহলে আমরা হাফ বাদ দিয়ে দিলাম। সুতরাং বর্গক্ষেত্র ACGF সমান সমান আয়তক্ষেত্র ADLM। এটাকে আমরা ধরি 4, আগে 3টা ইকুয়েশন ধরেছি, এটাকে 4 ধরলাম। এখন দেখো এইটা আমরা এই সি আর ডি যোগ করেছি, এই সিএল থেকে লম্ব আঁকছি, বিকে যোগ করেছি। এইবার আমরা যদি এই দিকে এই এ কে যোগ করতাম, এখান থেকে লম্ব টানতাম এইটাকে,
তাহলে সেই ক্ষেত্রে আবার এই পাশের যে আমাদের যে আয়তক্ষেত্র আছে এল বি এম বা BELM, এইটার সমানও দেখানো যাইতো যে BKHC এটার সমান হয়। তাইলে আমরা বলতে পারি যে এখানে কে অনুরূপভাবে A, K যোগ করে আর একটা হলো আমাদের এদিকে যেটা আছে CE এবং C, E যোগ করে প্রমাণ করা যায় বর্গক্ষেত্র, এই যে বর্গক্ষেত্রটা হলো BCHK সমান হলো আয়তক্ষেত্র BELM, এই যে BELM অর্থাৎ এই আয়তক্ষেত্রটাকে দেখানো যায়। এই যে আয়তক্ষেত্র, আমি যে আয়তক্ষেত্রটাকে এভাবে মার্কিং করে দিলাম, এই আয়তক্ষেত্র সমান হলো এই বর্গক্ষেত্র। আর এই যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্র হলো এই বর্গক্ষেত্রের সমান। তাইলে আমরা দেখাইলাম আয়তক্ষেত্র তাহলে বর্গক্ষেত্র BCHK সমান হলো আয়তক্ষেত্র। এখন এইটাকে যদি আমরা ধরি 5, দেখো এই দুইটাকে যদি যোগ করে দাও তাহলে বাম পাশে বর্গক্ষেত্র ACGF এবং তাইলে 4 ও 5 যোগ করে কি পাই? বর্গক্ষেত্র ACGF প্লাস বর্গক্ষেত্র কি আসে BCHK সমান আয়তক্ষেত্র, আমি আয়তক্ষেত্রটাই চিহ্নের মাধ্যমে লিখলাম যেহেতু জায়গা কম, ADLM। দেখো তো একটু এই দুইটা আয়তক্ষেত্র যোগ করলে কি হয়, যে ADLM এই যে ঢেউ দেওয়া যে অংশটা, ক্লিয়ার কিনা তোমরা সবাই, যে এই আয়তক্ষেত্র এবং এই আয়তক্ষেত্র, এই দুই আয়তক্ষেত্র মিলে পুরো বর্গক্ষেত্র হলো ADEB। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বর্গক্ষেত্র ADEB। এখন দেখো এটা মানে কি, যে এটা হলো বর্গক্ষেত্র ACG, তাহলে বা বর্গক্ষেত্র ACGF প্লাস বর্গক্ষেত্র BCHK, অর্থাৎ এখান থেকে আমরা ফাইনালি লিখতে পারি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি AC স্কোয়ার। তাহলে এটা হলো AC স্কোয়ার প্লাস এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি BC স্কোয়ার, আর এইটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি AB স্কোয়ার। অর্থাৎ আমাদের যে পিথাগোরাসের উপপাদ্য ছিল যে AB স্কোয়ার সমান BC স্কোয়ার প্লাস AC স্কোয়ার, অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আশা করি এই ক্ষেত্রে তোমাদের এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা নাই। HW থাকবে উপপাদ্য 36 থেকে 39 পর্যন্ত লিখে প্রমাণটা শিখবা এবং সংশ্লিষ্ট টিচারকে দেখাবা। আর এই যে উপপাদ্যগুলো সম্পর্কে যদি তোমাদের আরও কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার ক্লাসগুলো রিভিউ করতে পারো। আর রিভিউ করার জন্য তোমাদের অনেকগুলো মাধ্যম দেয়া আছে। তোমরা কিশোর বাতায়নে লগ ইন করে দেখতে পারো। আমার ঘরে আমার স্কুল নামে ফেসবুক যে পেজ আছে সেখান থেকে দেখতে পারো। তারপরে তোমাদের যে আরেকটা হলো ইউটিউব চ্যানেল আছে যেটা আমার ঘরে আমার স্কুল, সেখান থেকেও দেখে নিতে পারো। আর তোমাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে তাহলে সেই মতামতগুলো তোমরা আমাদের জানাতে পারো ইমেল করে।
আমরা তোমাদের সাথে কোঅপারেট করে আরও ভালো কিছু তোমাদের দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং যথাযথভাবে তোমাদের নিয়ম শৃঙ্খলার মাধ্যমে এই সময়টুকু পার করবে এবং প্রচুর পড়াশোনা করবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।